প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে আরো একটা আরএল সিরিজ সার্কিট সংক্রান্ত গাণিতিক সমস্যা লিখেছি, আর সেটা সমাধান আমি তোমাদেরকে সাথে নিয়ে করব। তাহলে চলো প্রশ্নে কি বলা হয়েছে একটু লক্ষ্য করি। প্রশ্নে বলা আছে 25 সাইকেল উৎসের সাথে যুক্ত করলে একটা কয়েলের ইম্পিডেন্স হয় 48 এবং অ্যাঙ্গেল থাকে 26 ডিগ্রি। যদি 60 সাইকেল উৎসের সাথে যুক্ত হয় তবে ইম্পিডেন্স কত হবে? শিক্ষার্থীরা চলো প্রথমে আমরা প্রশ্নটা বুঝে নিই। প্রশ্নে কি বলা হয়েছে? শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটা আরএল সার্কিট আমি বলেছি, কিন্তু আর এবং এল আলাদাভাবে দেওয়া নাই। কি দেওয়া আছে? বলা হয়েছে এই যে একটা আরএল সার্কিট, সেই সার্কিটের আর এবং এল দুটোকে একত্রে যুক্ত করে যে মানটা পাবো তাকে বলা হয় ইম্পিডেন্স। কি বলা হয়? ইম্পিডেন্স। সেই ইম্পিডেন্সের ভ্যালুটা কিন্তু দেওয়া আছে প্রশ্নে। কত দেওয়া আছে? সেটা হচ্ছে 48, অ্যাঙ্গেল দেওয়া আছে 26 ডিগ্রি। তার মানে হচ্ছে আলাদাভাবে আর এবং এল দেওয়া নেই, কিন্তু জেড এর মান দেওয়া আছে, অর্থাৎ এইটা এবং এটা একত্রে যোগফল দেওয়া আছে। কিন্তু পরবর্তীতে কি বলা হয়েছে লক্ষ্য করো, যে যখন 25 সাইকেল উৎসের সাথে যুক্ত করা হয়, ধরো সাপ্লাই ভোল্টেজ প্রশ্নে দেওয়া নাই, আমি ধরলাম সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে যখন ভি সাপ্লাই ভোল্টেজ থাকে তখন তার ফ্রিকোয়েন্সি ধরো 25 সাইকেল পার সেকেন্ড অথবা 25 হার্টজ। এখন লক্ষ্য করো, যখন আমার ভোল্টেজ ভি এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 সাইকেল পার সেকেন্ড, তখন এই শাখার ইম্পিডেন্সের মান কত? 48 এবং অ্যাঙ্গেল হচ্ছে 26 ডিগ্রি। বলা হয়েছে যদি ভোল্টেজ এটাই থাকবে কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট ফ্রিকোয়েন্সিটা আমি চেঞ্জ করে কত করব? 60 সাইকেল পার সেকেন্ড করব, তাহলে আমার ইম্পিডেন্সের ভ্যালুটা কত হবে সেটা জানতে চেয়েছে। শিক্ষার্থীরা তাহলে চলো কি কি দেওয়া আছে আমি একটু লিখে ফেলি। প্রথমে দেওয়া আছে, আমি এখানে দেখলাম যে প্রথমে দেওয়া আছে জেড। তাহলে Z1 ধরলাম, কারণটা কি? ফ্রিকোয়েন্সি যখন 25 তখন জেড এর মান কিন্তু এত। জেড এর মান কত? 48, অ্যাঙ্গেল হচ্ছে 26 ডিগ্রি। তখন ফ্রিকোয়েন্সি কত? F1 কত? সেটা হচ্ছে 25 সাইকেল পার সেকেন্ড। আবার যখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে 60 এ নেওয়া হবে, তার মানে F2 ইকুয়ালস টু 60 সাইকেল পার সেকেন্ড, তখন জানতে চেয়েছে Z2 সমান হোয়াট? Z2 মানটা কত হবে? শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান করি। শিক্ষার্থীরা তাহলে একটু লক্ষ্য করো আমি কিভাবে এই Z2 টা বের করব। Z মানে হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্স একটা ফর্মুলা আমরা জানি, চলো তো সেই ফর্মুলাটা একটু লিখি বোর্ডে। আমরা জানি Z ইকুয়ালস টু R প্লাস J অফ XL। এখন লক্ষ্য করো Z ইকুয়ালস টু কি লিখবো? R প্লাস J অফ XL। এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো? R প্লাস J, XL এর মান লিখবো হচ্ছে ওমেগা L। ওমেগার আরেকটা মান জানি, ওমেগা ইকুয়ালস টু কত? 2 পাই F। তাহলে ওমেগার পরিবর্তে তুমি 2 পাই F ও বসিয়ে দিতে পারো। তাহলে লিখবো আমি 2 পাই F L। এটা হচ্ছে আমার Z বা ইম্পিডেন্সের ফর্মুলা। এখন শিক্ষার্থীরা একটু চিন্তা করো তো, যে এই ফর্মুলা থেকে একটু চিন্তা করো যে ফ্রিকোয়েন্সি কমলে বাড়লে কার মান কমবে বা বাড়বে। দেখো এই ফর্মুলাতে এই যে আর এর ভ্যালু তো কোনো পরিবর্তন নাই, কারণ আর এর সাথে কেউ গুণ নাই, যোগ নাই, বিয়োগ নাই, কিছুই নাই, তাই না? তাহলে আর বা রেজিস্ট্যান্সের মান কিন্তু ঠিকই থাকবে। চেঞ্জ হবে কার মানটা? এই দেখো এক্সএল এর মানটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ এক্সএল এর মানটা চেঞ্জ হবে এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার সাথে সাথে। তার মানে কি? ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে আমার কিন্তু এক্সএল এর মানটা বাড়বে, আবার ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলে আমার এক্সএল এর মানটা কি হবে? কমবে। তার মানে আমি কি বুঝতে পারলাম? যে এই সার্কিটের মধ্যে ইম্পিডেন্সের মধ্যে রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাকটেন্স আছে, তাই না? ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স আছে। তাহলে রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স থাকা সত্ত্বেও রেজিস্ট্যান্সের কিন্তু কোনো পরিবর্তন নাই। সেটা যখন তুমি 25
সাইকেল পার সেকেন্ড দিলে বা হার্টজ দিলে তখন রেজিস্ট্যান্সের মান যা, এবং যখন তুমি 60 সাইকেল পার সেকেন্ড করলে তখনও রেজিস্ট্যান্সের মানও তাই হবে। তাহলে আমাকে যে বলা হলো যে প্রথম অবস্থায় এর ইম্পিডেন্সের মান 48-26 ডিগ্রি, তাহলে দ্বিতীয় অবস্থায় এর ইম্পিডেন্স মানটা কত হবে? তার দ্বিতীয় অবস্থায় অবশ্যই মানটা চেঞ্জ হবে, হয় কমবে নয় বাড়বে, তাই না? তাহলে কিভাবে হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? আর এর উপর না, সবটা ডিপেন্ড করবে কার উপর? এক্সএল এর উপর, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের উপর। তাহলে আমরা জানি যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে কি ঘটবে? ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বৃদ্ধি পাবে, ফ্রিকোয়েন্সি হ্রাস পেলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হ্রাস পাবে। তাহলে একটু চিন্তা করো, মানে জাস্ট ধারণা করো যে প্রথম দেখো, প্রথম ছিল 25 হার্টজ সাইকেল পার সেকেন্ড, মানে প্রাথমিক অবস্থায় ফ্রিকোয়েন্সি মান কম ছিল, তাহলে তার রেজিস্ট্যান্সটাও কম। আবার যখন ফ্রিকোয়েন্সিটা বাড়বে, এই যে এফ এর মানটা যখন বাড়বে তখন কিন্তু এক্সএল এর মানটা বাড়বে। এক্সএল মানে কি? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আর এক্সএল যদি বৃদ্ধি পায় পুরা সার্কিটে ইম্পিডেন্সের মানও বৃদ্ধি পাবে। কারণটা কি? কারণ রেজিস্ট্যান্স কিন্তু ফিক্সড, এইটা বৃদ্ধি পাওয়া মানে এই দুটো যুক্ত করে টোটাল ইম্পিডেন্সের মানটাও বৃদ্ধি পাওয়া। তার মানে ফ্রিকোয়েন্সি বাড়লে আমার এই রিঅ্যাকট্যান্সের মান বা আমি ইম্পিডেন্সের মানটা কি হবে? বৃদ্ধি হবে। আর সেই প্রমাণটাই আমি এখন এখানে দেখব। তার আগে চলো আমি এই যে প্রথম যে ভ্যালু দেওয়া আছে এখান থেকে আর এর মানটা কত, এল এর মানটা কত আলাদা আলাদা বের করে নিই। শিক্ষার্থীরা, প্রদত্ত যে ইম্পিডেন্স দেওয়া আছে সেটাকে আমি লিখতে পারি Z1 equals to 48 ∠26 ডিগ্রি। এটাকে তুমি যদি পোলার ফর্মে আছে, রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে নাও, তাহলে কিন্তু তুমি আর এর মান এবং এক্স এর মান পেয়ে যাবে। এটা 48 cos 26 ডিগ্রি প্লাস 48 sin 26 ডিগ্রি। ক্যালকুলেশন করলে মান পাবে এর মান 43 প্লাস এদিকে এখানে জে থাকবে, জে আর এর মান হচ্ছে 21। তাহলে এইটা হচ্ছে আমার ইম্পিডেন্সের, এটা হচ্ছে পোলার ফর্ম আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। এখন তোমরা যে সূত্র জানো সেটার সাথে কম্পেয়ার করো। কি সূত্র জানো তোমরা? যেটা কষ্ট তোমরা জানো আর প্লাস জে অফ এক্সএল। এটা লক্ষ্য করো, তাহলে আর কোনটা? আর হচ্ছে এইটুকু, তাহলে আমি লিখতে পারি আর ইকুয়ালস টু 43 ওহম। এরপর জে এই যে, আর তাহলে এক্সএল কত? এক্সএল হচ্ছে 21 ওহম। তাহলে আমার যে ইম্পিডেন্স দেওয়া ছিল সেই ইম্পিডেন্স থেকে আমি আর এর মান এবং এক্সএল এর মানটা কিন্তু নির্ণয় করে ফেললাম, তাই না? এখন দেখো, আমি দ্বিতীয় ক্ষেত্রে যদি কি নির্ণয় করতে চাই? জেড নির্ণয় করতে চাই, তাহলে জেড এর ফর্মুলাটা আমরা কি জানি? জেড ইকুয়ালস টু আমরা জানি 2 পাই এফ এল। তাহলে 2 দেখো, এ এল, এই এফ এর মান কত হবে? এফ এর মান হবে 2 F2। আর এল মানে কি? এল মানে ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সের মানের কোনো পরিবর্তন হয় না, ফ্রিকোয়েন্সি যা থাকবে তার সাথে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান পরিবর্তন হবে, কিন্তু ইন্ডাকটেন্সের মান এল এর মান পরিবর্তন হয় না। কারণটা কি? কারণ এই এল কি তুমি এখান থেকে সরিয়ে ফেলবা? কয়েলটা কি সরিয়ে ফেলছো? না। প্রশ্নে বলা হয়েছে যে 25 ওহম সাইকেলের সাথে যুক্ত করলে একটা কয়েলের ইম্পিডেন্স এত হয়। আমি কয়েল চেঞ্জ করি নাই, বলছে যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, অর্থাৎ যদি 60 সাইকেল উৎসের সাথে যুক্ত করা হয় তবে ইম্পিডেন্স কত হবে। তার মানে কয়েলের যে ইন্ডাকটেন্স সেটা কখনোই কিনা পরিবর্তন না, কিন্তু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পরিবর্তন হবে কার সাথে? ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে। তাহলে দেখো, এখানে এল এর মানটা আমি জানি না, আমি জানি এক্সএল এর মান। তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে এল এর মানটা বের করব। কিভাবে এল এর মানটা বের করতে লক্ষ্য করো, আমরা জানি এটা হচ্ছে আজা, তোমরা পুরোটা লিখে নিও। আমরা জানি এক্সএল ইকুয়ালস টু 2 পাই এফ এল। প্রথম ক্ষেত্রে চিন্তা করো, তাহলে এক্সএল 1, তাহলে এটার যদি এক্সএল 1 হয় তাহলে F1, আর এল এর মান তো দুই ক্ষেত্রে সমান। তাহলে এল যদি বের করতে চাও কি করতে হবে বলো? এল ইকুয়ালস টু উপরে এক্সএল 1 আর নিচে 2 পাই F1। তাহলে দেখো এক্সএল 1 এর মান কত? 21। আর এখানে 2 পাই তো পাই, সরি হ্যাঁ, পাই এর মান যা আছে তাই থাকবে। আর F1 এর মান কত? ফ্রিকোয়েন্সি প্রথমটা কত ছিল? 25। ক্যালকুলেশন করলে এর মানটা পাবো 0.134 হেনরি। এটা হচ্ছে কার মান? এল এর মান। তাহলে আর পেলাম, এক্সএল পেলাম। এক্সএল কিন্তু এটা প্রথম ক্ষেত্রে এক্সএল, দ্বিতীয় ক্ষেত্রে এক্সএল কত আমি জানি না। প্রথম ফ্রিকোয়েন্সির সময় এক্সএল ছিল এত, আর এল এর মান হচ্ছে 0.134 হেনরি।
এখন আমি বের করব Z2। Z2 ফর্মুলাটা কি? Z2 ফর্মুলাটা আমি যদি লিখি, আমি এখানে দেখো Z2 ফর্মুলাটা কি হবে, এখানে আমি এটা Z2 লিখি, দেখো Z2 যদি লিখতে চাই এটাকে কি লিখতে হবে, R আর XL2। শিক্ষার্থীরা Z2 মানে কি R প্লাস XL2। R কেন? R তো ফিক্সড, কারণ R এর মান কারোর উপর নির্ভর করে, কোন ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না। তাহলে R এর মান কত ছিল প্রশ্নে আমরা কিন্তু পেয়ে গেছি, এটা কত 43। এখন XL2 প্রথম ক্ষেত্রে কিন্তু XL1 ছিল, এখন যেহেতু ফ্রিকোয়েন্সি চেঞ্জ তাহলে X এর মানও চেঞ্জ হবে, তাহলে XL2 টা বের করতে পারলে আমি কিন্তু এখানে মানটা বসিয়ে দিতে পারবো। তাহলে প্রথমে XL2 বের করব, তারপর আমি Z2 বের করব। XL2 equals to 2 pi F2L। তাহলে 2 pi F এর মান কি ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সি মান কিন্তু চেঞ্জ হয়েছে F2, সেটা হচ্ছে 60 ইনটু L। L এর মান কিন্তু চেঞ্জ নাই, 0.134 টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবে 50.5 ওহম। তাহলে XL2 পেয়ে গেছি, আমি Z2 বের করব। তো Z2 ইকুয়ালস টু লিখতে পারি R এর মান কত 43 প্লাস J ছিল এই J XL2 এর মান কত পেলাম আমরা 50.5। এইটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স Z2। তাহলে এটাকে মূলত এটা রেক্টেঙ্গুলার ফর্মে আছে, আমি কোন ফর্মে নিয়ে নিব, পোলার ফর্মে নিয়ে নিব। কারণ দেখো এই প্রথম ক্ষেত্রে মানটা কি ছিল, প্রথম যখন Z1 প্রশ্নে দেওয়া ছিল সেটা কিসে ছিল, পোলারে, তাই আমি এটাকে পোলারে নিয়ে নিব। পোলারে নিলে জাস্ট কি করতে হবে, কিচ্ছু না, শুধুমাত্র এখানে যে মানগুলো আছে সেটাকে স্কয়ার করতে হবে, এত স্কয়ার। আর অ্যাঙ্গেলটা বের করলে কি করব, আমি জাস্ট এখানে tan ইনভার্স দিব, দিয়ে এই পাশের মানটা লিখব উপরে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর মান লিখব উপরে, আর নিচে রেজিস্ট্যান্স এর মান লিখব নিচে। তার টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবো 66.32 আর এর মান পাবো 49.58 ডিগ্রি। শিক্ষার্থীরা আমরা কি ধারণা করেছিলাম, আমরা ধারণা করেছিলাম যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে কি হবে, আমাদের যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর মান বা ইম্পিডেন্স এর মান বৃদ্ধি পাবে। দেখো ফ্রিকোয়েন্সি যখন 25 ছিল তখন আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর মান কত ছিল 21। যখন ফ্রিকোয়েন্সি হয়েছে 60 তখন আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর মান কত হয়েছে 50। তার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এই যে এইটা থেকে বেড়ে এখানে চলে আসলো কখন, যখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। তার মানে ফ্রিকোয়েন্সি যেহেতু বেড়ে গেছে, বাধাও বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আমার দ্বিতীয় ক্ষেত্রে যে টোটাল সার্কিটের যে ইম্পিডেন্স সেটাও বৃদ্ধি পাবে, তাই না? এই দেখো দ্বিতীয় ক্ষেত্রে টোটাল সার্কিটের ইম্পিডেন্স বের করলাম কত 66.32 আর এর অ্যাঙ্গেলটা বের করলাম কত 49.58। দেখো তো প্রথম অবস্থায় ইম্পিডেন্স কত ছিল 48, কিন্তু দ্বিতীয় অবস্থায় মানটা কত পেলাম আমরা 66.32। তার মানে প্রথম অবস্থার চেয়ে দ্বিতীয় অবস্থায় ইন্ডাকটিভ ইম্পিডেন্সের মানটা বেশি, জাস্ট কিসের জন্য, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য। কারণটা কি, ফ্রিকোয়েন্সি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সমানুপাতিক। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।